গুড মর্নিং শিক্ষার্থীরা। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট, প্রথম অ্যাসাইনমেন্ট, এটা নবম শ্রেণীর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপরে। তোমাদের তৃতীয় সপ্তাহের এই কার্যক্রমে এই অ্যাসাইনমেন্টের যে ভূমিকা বা এই অ্যাসাইনমেন্ট তোমাদের তোমাদের নিজেদের বই, তোমাদের যে টেক্সট বই, এই টেক্সট বইয়ের প্রথম অধ্যায়ে ই লার্নিং চ্যাপ্টারটা তোমাদের ভালো করে পড়তে হবে এবং ভালো করে পড়ে সেটার উপর একটা প্রবন্ধ তৈরি করতে হবে। এই প্রবন্ধটা হবে ই লার্নিং ও বাংলাদেশ, ই লার্নিং এবং বাংলাদেশ এর উপরে তোমরা এই প্রবন্ধটা আজকে লিখবে। তো শুরু করতে যাচ্ছি আজকের প্রথম অ্যাসাইনমেন্ট, নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ই লার্নিং ও বাংলাদেশ। তোমাদের ই লার্নিং এর ব্যাপারে আগেই তোমাদের অ্যাসাইনমেন্টে কিছু পয়েন্ট আউট করে দেওয়া আছে। এই পয়েন্টের উপরেই তোমরা তোমাদের যাবতীয় সমস্ত তথ্যগুলো উপস্থাপন করবে একটা প্রবন্ধের মাধ্যমে। সেখানে একটা প্রবন্ধ লিখতে গেলে অবশ্যই প্রথমে যে বিষয়টি আসে সেটা হচ্ছে ভূমিকা। আমি প্রত্যেকটি আলাদা আলাদা পয়েন্টগুলো আমি আলাদা আলাদাভাবে তোমাদেরকে কিছুটা হিন্টস দেওয়ার চেষ্টা করছি। তোমরা এটা নিজের ভাষায় ভালোভাবে বুঝে বইয়ের সাহায্য নিয়ে তারপর তোমরা তোমাদের মতো এই প্রবন্ধটি লিখবে। আশা করি তোমাদের জন্য এটা ফ্রুটফুল হবে। তো প্রথম যে বিষয়টি এখানে পয়েন্ট আউট করতে হবে সেটা হচ্ছে তোমাদের ভূমিকা। ভূমিকা তোমরা ভূমিকায় যে বিষয়গুলো লিখবে সেটা হচ্ছে ই লার্নিং কি। আসলে বর্তমান বিশ্ব হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি নির্ভর একটা বিশ্ব। এই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নিশ্চিত করার মাধ্যমেই তোমরা এর মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা পেতে পারো। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে ই লার্নিং। ই লার্নিং ব্যবস্থা হচ্ছে ই শব্দটি ই দিয়ে যে ল্যাবরেটরি ফর্মটি আসে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে যখন তোমরা বিভিন্ন ধরনের পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা এবং পাঠ্যসূচির আলোচ্য বিষয়ে বিভিন্ন ধরনের জ্ঞান সমৃদ্ধ করা ইত্যাদি সমস্ত কিছুই তোমরা ই লার্নিং পদ্ধতি বা প্রক্রিয়ার মাধ্যমে আয়ত্ত করতে পারবে। ইলেকট্রনিক ডিভাইসটি ব্যবহার করে যখন তোমরা এই পদ্ধতি নিজেদের মধ্যে নিয়ে আসতে পারবে, সক্ষম হবে, তখন তোমরা এই জ্ঞানের পরিধি অনেকাংশে বিস্তৃত করে নিয়ে আসতে পারবে। এই যে ইলেকট্রনিক ডিভাইস, এই ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে বেশ কিছু ডিভাইস এর মধ্যে অ্যাড হয়। এর মধ্যে তোমরা রেডিওর মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে পারো। সেই তথ্যগুলো বিচার বিশ্লেষণের মাধ্যমে তোমরা তোমাদের কাজে ব্যবহার করতে পারো। টেলিভিশন, সেখানে সচিত্র প্রতিবেদন দেওয়া হয়, বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল প্রতিবেদন থাকে। এই গ্রাফিক্যাল প্রতিবেদন, বিভিন্ন তথ্য, এই সমস্ত কিছু সংগ্রহের মাধ্যমেও তোমরা তোমাদের এই পরিধি বিস্তৃত করতে পারো। সবচেয়ে বড় এবং মজার বিষয়টি হচ্ছে কম্পিউটার। এই কম্পিউটারের মাধ্যমে তোমরা ব্যাপকভাবে জ্ঞান অর্জন করতে পারো। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র আলাদা আলাদা ছোট ছোট সাব ডিভাইস রয়েছে। যেমন সিপিইউ, সিপিইউর মাধ্যমে তোমরা সিডি ব্যবহার করতে পারো, ডিভিডি ব্যবহার করতে পারো। এছাড়া তোমরা পেন ড্রাইভের ব্যবহার করতে পারো। ইনপুট আউটপুট বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে তোমরা কাজগুলো করে নিতে পারো। এবং সবচেয়ে বড় অ্যাক্সেস হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের মাধ্যমে এই তথ্যের একটা বিশাল ভান্ডার তোমাদের হাতের মুঠোয় খুব সহজেই তোমরা নিয়ে আসতে পারবে এবং এর মাধ্যমে তোমরা জ্ঞান অর্জন করতে পারবে, জ্ঞানের পরিধি বিস্তৃতি করতে পারবে। আজকের যে বিশ্ব, আধুনিক ই লার্নিং, এই যে পদ্ধতির যে পাঠদান, এই পাঠদানের ব্যাপারটা যদি আমরা সনাতন পদ্ধতির সাথে কিছুটা পার্থক্য করতে চাই, তাহলে দেখা যাবে যে আমরা সনাতন পদ্ধতিতে ফেলে কিন্তু আমরা আধুনিক পদ্ধতি ব্যবহার করতে পারবো, এরকম কোনো কিন্তু বিষয় নয়। কারণ সনাতন পদ্ধতিতে আমরা যে পাঠদানের বিধিটা আগে দেখেছি, আমাদের টিচাররা যারা, তারা চক ব্যবহার করেছেন, ডাস্টার ব্যবহার করেছেন, প্রত্যেকটি বিষয় আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য, উপস্থাপন করতে। কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের মিডিয়া ব্যবহার করা হয়। এই মিডিয়ার মধ্যে দেখা যায় যে মাল্টিমিডিয়া, এর মধ্যে তোমরা দেখো যে প্রজেক্টর ব্যবহার করা হয়, মাল্টিমিডিয়া প্রজেক্টর। সেখানে সমস্ত তথ্য থাকে, শুধুমাত্র কম্পিউটার বা অপারেশনের মাধ্যমে এই কাজগুলো করা যেতে পারে। এছাড়াও রয়েছে ওভারহেড প্রজেক্টর, বিভিন্ন ধরনের সফট কপি, যেটা কম্পিউটারের মাধ্যমে মাল্টিমিডিয়া প্রজেক্টরে শো হয়। কিন্তু সেক্ষেত্রে আবার হার্ড কপি ব্যবহারের জন্য, লেখাটা একটু বড় করে দেখানোর জন্য মাল্টিমিডিয়া পর্দার আকারে যখন প্রকাশ করতে হয়, তখন সেটা ওভারহেড প্রজেক্টর ব্যবহার করতে হয়। এই সবগুলো ডিভাইসে কিন্তু ইলেকট্রিক্যাল ডিভাইস এবং ইলেকট্রনিক্স, এই ডিভাইসের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের যাবতীয় পড়াশোনাগুলো শেষ করতে পারো, একটা নির্দিষ্ট পরিসীমার মধ্যে তৈরি করতে পারো। তো সনাতন পদ্ধতি বাদ দিয়ে আমি কখনোই আধুনিক পদ্ধতি একত্রিত করতে পারবো না। অর্থাৎ আমি বলবো না যে সনাতন পদ্ধতির বিকল্প হিসেবে আমি এই আধুনিক পদ্ধতি বা ই লার্নিং পদ্ধতি ব্যবহার করছি। ই লার্নিং পদ্ধতি হচ্ছে সনাতন পদ্ধতির পরিপূরক একটা বিষয়, একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটাকে ছাড়া আরেকটা করা সম্ভব নয়। মাল্টিমিডিয়া যে কোনো একটা প্রেজেন্টেশন যখন আমি এই পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে এখানে প্রকাশ করব,
তখন ছোটখাটো খুঁটিনাটি বিভিন্ন বিষয় বোঝাতে গেলে অবশ্যই আমাকে কিন্তু সাইডে রাফ করে দিতে হবে এবং জিনিসটা বুঝিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমার মার্কার, ডাস্টার এগুলো ব্যবহার করতে হয়। তাই আমি কখনোই সনাতন পদ্ধতির সিস্টেমটা বাদ দিয়ে আমি কিন্তু আধুনিক পদ্ধতি ব্যবহার করতে পারবো না। যে কারণে আমার সনাতন পদ্ধতির বিকল্প হিসেবেও আমি কখনো ই-লার্নিং বলতে পারবো না। শুধু বলতে পারবো হ্যাঁ, ই-লার্নিংটা হচ্ছে সনাতন পদ্ধতির শিক্ষাদানের যে সিস্টেম, এটা একটা পরিপূরক সিস্টেম। এরপরে যে বিষয়টি তোমাদের আসে সেটা হচ্ছে যে করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা। এই বিষয়টি তোমরা যদি একটু অনুধাবন করো তাহলে খুব সহজেই তোমরা এই বিষয়টি সম্পর্কে একটি সুন্দর ধারণা পেতে পারো। যখন একটা দেশে কোনো মহামারী অথবা যখন একটা দেশে কোনো ধরনের বড় কোনো রোগ ব্যাধি আক্রমণ করে, তখন দেখা যায় যে সেই দেশে একটা গ্রুপ এবং বড় ধরনের গ্রুপ, ছোটখাটো গ্রুপ সবাই কিন্তু এটার মাধ্যমে ব্যাপকভাবে এফেক্টেড হয়। সাধারণত এই বিভিন্ন ধরনের ভাইরাস যখন একজনের শরীরে প্রবেশ করে তখন সেখান থেকে তার কথাবার্তা, তার শ্বাস নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে তখন কিন্তু তার পার্শ্ববর্তী যারা থাকে তাদের মধ্যেও ছড়িয়ে পড়ে। ঠিক একই ঘটনাটা আমাদের দেশেও ঘটেছে, সারা বিশ্বে ঘটেছে। সারা বিশ্বে তোলপাড় সৃষ্টিকারী এই যে করোনা, কোভিড-19 এই ভাইরাসটার জন্য সারা পৃথিবীর সবাই কিন্তু এখন আতঙ্কিত। সবাই আতঙ্কগ্রস্ত হওয়ার কারণে পৃথিবীতে তোমরা সবাই দেখেছো বিভিন্ন জায়গায় স্কুল কলেজ সবগুলি কিন্তু মোটামুটি লকডাউন পর্যায়ে ছিল এবং এখনো কিন্তু বাংলাদেশের অনেক স্কুল কলেজ, সমস্ত স্কুল কলেজ কিন্তু এখন প্রায় বন্ধ। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু করোনাকালীন পরিস্থিতির জন্য হয়েছে। আগে যেভাবে তোমরা শিক্ষালয়ে আসতে, বিদ্যাপীঠে আসতে, এখানে আসার পর তোমাদের যেভাবে শিক্ষাদান করা হতো তখন একসাথে 3 জন 4 জন অথবা অনেকজন একসাথে পড়াশোনা করতো, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই একজনের মাধ্যমে আরেকজন কিন্তু এফেক্টেড হয়ে যাওয়ার একটা প্রবণতা ছিল। সরাসরি হোক বা সরাসরি না হোক, তার কথাবার্তা, তার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভাইরাসটা প্যান্ডেমিক আকারে চারিদিকে ছড়িয়ে পড়তে পারতো। এই কারণে গভর্নমেন্ট বাংলাদেশে এখন যে বর্তমানে যে সিচুয়েশন, পড়াশোনা এটাকে পুরোপুরিভাবে বিদ্যালয়গুলি লকডাউন করে দিয়েছে, তারা কিন্তু পড়তে পারছে না। এখন তারা পড়তে পারছে না তাই বলে যে তাদের পড়াশোনা বন্ধ হয়ে থাকবে এমনটা কিন্তু নয়। এই কারণে তারা সমস্ত কনসেন্ট্রেশন কিন্তু তাদের পুরোটাই চলে গেছে ই লার্নিং এর মধ্যে। যে ইলেকট্রনিক লার্নিং সিস্টেমের মাধ্যমে তারা বিভিন্ন ডিভাইস ব্যবহার করে বিভিন্ন ধরনের আলাদা আলাদা ছোট কম্পিউটার, বিভিন্ন ডিভাইস, ই বুক রিডারের মাধ্যমে তারা তাদের পড়াটা সুনিশ্চিত করতে পারছে, তাদের কার্যক্রমগুলো তৈরি করতে পারছে, ইন্টারনেটের মাধ্যমে অ্যাসাইনমেন্টগুলো বিভিন্ন স্কুল কলেজ বিদ্যালয় বিভিন্ন জায়গায় তারা সাবমিট করতে পারছে এবং এভাবেই কিন্তু তাদের পড়াশোনাটা তারা চালিয়ে যেতে পারছে। যদি এই ই লার্নিং ব্যবস্থাটা যদি না থাকতো তাহলে কিন্তু তারা এই পদ্ধতিটা সম্পন্ন করতে পারতো না। অনেক শিক্ষার্থী কিন্তু এখান থেকে তাদের পড়াশোনা শেষ না করেই কিন্তু অনেকেই ঝরে যেত। তাই গভর্নমেন্টের যে শিক্ষা মন্ত্রণালয় তারা একটা খুব সুন্দর পরিকল্পনা নিয়ে এসেছে। তাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে ইন্টারনেটের মাধ্যমে এই অ্যাসাইনমেন্ট সংগ্রহ করা, এই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করা, এনসিটিভি কর্তৃক বিভিন্ন বইগুলো তারা কম্পিউটারের মাধ্যমে পড়া। আমরা টিচার যারা তারা এই কম্পিউটার যে বিভিন্ন ধরনের ক্লাসগুলো, এগুলো অনলাইন ভিত্তিক ক্লাসগুলো নিচ্ছি। এই সমস্ত কিছু মিলে এখন একটা নতুনত্ব তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটা নতুনত্ব তৈরি হয়েছে। তোমরা সবাই জানো যে কোনো কিছুই যখন সূচনা হয়, যখন তার অগ্রগামী ভূমিকা যে পালন করে, তখন কিন্তু স্বাভাবিক অবস্থায় সেখানে কিছু ধরনের বাধা বিপত্তি আসে, কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটা কোপ আপ করার মাধ্যমে মানুষ একটা নতুন ফরম্যাটে দাঁড়িয়ে যায়। ই লার্নিংটা হচ্ছে ঠিক এই সময় একটা নতুন ফরম্যাট এবং এখন স্কুল কলেজ চালু রাখার কোনো ব্যবস্থা নেই। তাই ই লার্নিং হচ্ছে তোমাদের একমাত্র ব্যবস্থা যার মাধ্যমে তোমরা পরিপূর্ণভাবে এই শিক্ষাটা নিজেরা অর্জন করতে পারো, পড়তে পারো, ক্লাস দেখতে পারো এবং বিচার বাছাইয়ের মাধ্যমে সমস্ত কিছু সুনিশ্চিত করতে পারো। পরবর্তী যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে ই লার্নিং এর ধারণা। ই লার্নিং এর ধারণা, এই ধারণাটা সর্বপ্রথম কোত্থেকে এসেছে এবং কার মাধ্যমে বা কোন ইনস্টিটিউশনের মাধ্যমে এই ধারণাটা সবার মধ্যে ছড়িয়ে গেছে। ই লার্নিং তোমরা আগেই জানো, ই লার্নিং তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা বিশাল বড় উন্নয়ন। আমাদের ইতিহাসে আমাদের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
সর্বপ্রথম এই ই লার্নিং কথাটি 1999 সালে, আমি দেশে ইন্ডিকেট করছি, এটা সর্বপ্রথম এই ধারণাটি প্রকাশ পায় 1999 সালে। 1999 সালে এই ধারণাটি সর্বপ্রথম আসে এবং প্রথমবারের মতো এলিয়ট মেসি ডিজনি ওয়ার্ল্ড টেকলার সম্মেলনের সময় এটা উল্লেখ করেছিলেন। সর্বপ্রথম তিনি এই কথাটি উদ্ভাবন করেন ডিজনি ওয়ার্ল্ডের একটা টেকলার একটা সম্মেলন, এই সম্মেলনে সর্বপ্রথম তিনি এই ধারণাটা উদ্ভাবন করেছিলেন। এরপরে যে যিনি এই বিষয়টি নিয়ে কাজ করেন তিনি হচ্ছেন ওহিও স্টেট বিশ্ববিদ্যালয়ের, পরবর্তীতে ওহিও স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিডনি প্রেসি পরবর্তীতে এই ধারণাটি আরো ব্যাপকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেন এবং ই লার্নিং এর বিভিন্ন ডিভাইস, কি ডিভাইসে অ্যাড করা যায়, কোথায় কোথায় কোন অ্যাক্সেসের মাধ্যমে এটা সবার কাছে ছড়িয়ে পড়তে পারে, এই বিষয়গুলো তারা খুব সুন্দরভাবে উপস্থাপন করে থাকেন। এবং প্রথমবারের মতো তিনি এই অধ্যাপক সিডনি প্রেসি তিনি একটি বৈদ্যুতিক লার্নিং মেশিন চালু করেন। এই যে বৈদ্যুতিক লার্নিং মেশিনটি ছিল, পরবর্তীতে বিভিন্নভাবে এই বৈদ্যুতিক লার্নিং মেশিনটি পরিশোধিত হয়ে ই বুক রিডারে পরিণত হয়েছে, যার মাধ্যমে খুব সহজে এনসিটিভি কর্তৃক বিভিন্ন বইগুলো খুব সুন্দরভাবে এবং সহজেই সমস্ত শিক্ষার্থীরা তারা খুব সহজেই তারা পড়তে পারে, বাসায় বসে পড়তে পারে এবং এর মাধ্যমে ব্যাপক বইয়ের একটা ভান্ডার তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি নিয়ে যেতে পারে। স্বাভাবিকভাবে তোমরা চিন্তা করে দেখো যে একটা প্রতিষ্ঠানে অনেকগুলো বই আছে, একটা লাইব্রেরিতে অনেকগুলো বই আছে, সমস্ত বই কিন্তু একসাথে এক জায়গা থেকে ক্যারি করে অন্য জায়গায় ঘুরে বেড়ানো বা যেই বইগুলো যখন যখন আলাদা আলাদা সার্কামস্টেন্সে প্রয়োজন হয় তখন সেগুলো কিন্তু সব জায়গায় সবার কাছে উপস্থিত নাও থাকতে পারে বা ক্যারি করা সম্ভব নাও হতে পারে। এই জন্য এই পুরোপুরি ফরম্যাটটা, এই যে মুদ্রণ ব্যবস্থায় যে সফট কপিটা, এই সফট কপিগুলোর যে প্যাটার্নগুলো তারা আলাদা আলাদাভাবে জমা করে এবং আলাদা আলাদাভাবে জমা করার মাধ্যমে তারা সুনির্দিষ্ট একটা জায়গায় জমা করে সেখান থেকে তারা ই লার্নিং এর মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে দিতে থাকে। এটা প্যাকেট ভিত্তিকও হয় এবং কিছু কিছু বই তোমরা ফ্রিতেও পেতে পারো। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বই, যে সমস্ত বইগুলো তোমাদের টেক্সট বই, এগুলো ফ্রি তোমরা প্লে স্টোরের মাধ্যমে টেক্সট বা এসিটিভির যে প্লে সফটওয়্যারটা, এই প্লে অ্যাপ্লিকেশনটা নামিয়ে নিতে পারো। এর মাধ্যমে তোমরা তোমাদের প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত বই পেতে পারো। এছাড়াও বিভিন্ন ধরনের গল্পের বই, বিভিন্ন পুস্তক, পাঠ্য বই, প্রবন্ধ, উপন্যাস, গল্প ইত্যাদি বিভিন্ন বইগুলো তোমরা এই ইবুক রিডারের মাধ্যমে পড়তে পারো, যেটা ই লার্নিং ব্যবস্থার একটা বিশাল বড় আশীর্বাদ। পরবর্তীতে আমি এই বিষয়টি উপস্থাপন করব। এই বিষয়টি হচ্ছে ই লার্নিং এর সুবিধা। কি কি সুবিধা রয়েছে ই লার্নিং, এই বিষয়গুলো এখন তুলে ধরবো। ই লার্নিং এর সুবিধা, ই লার্নিং এর ব্যাপক সুবিধা রয়েছে। এই ই লার্নিং এর সুবিধার মধ্যে সবচেয়ে বড় যে সুবিধাটা, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান বৈষম্য কমিয়ে আনা। বৈষম্য হ্রাস।
শিক্ষা ব্যবস্থার বৈষম্য হ্রাস, শিক্ষা ব্যবস্থার বৈষম্য হ্রাস এখানে দেখা যায় যখন একটা টিচার কোনো একটা গ্রুপকে পড়ায় তখন তার ফোকাসটা কিন্তু স্বাভাবিকভাবেই যারা প্রথম দিকে রোল থাকে তাদের উপরে কিন্তু কনসেন্ট্রেশন থাকে বা ভালো স্টুডেন্টের দিকে কনসেন্ট্রেশনটা বেশি থাকে। ব্যাক বেঞ্চার যারা তারা কিন্তু হয় কোনোভাবে বুঝতে করে বা তারা পড়াটা ঠিকভাবে বুঝতে পারে না, অথবা তারা ক্লেম করে যে টিচার আমাদেরকে হয়তো বোঝায় না। এই কারণে দেখা যায় যখন লেকচারটা শেষ হয় শুধু প্রথম দিকে যারা থাকে বা ভালো স্টুডেন্ট যারা থাকে তারাই জিনিসটা বুঝতে পারে, কিন্তু খারাপ স্টুডেন্ট এই লেকচারটা কিন্তু পুনরাবৃত্ত করতে পারে না বা সেটা কিন্তু তাদের পক্ষে বোঝাটা সম্ভব হয় না। ই লার্নিং এর মাধ্যমে যখন তোমরা একটা লেকচার অনলাইনে দেখবে অথবা কোনো একটা সুনির্দিষ্ট ক্লিপের মাধ্যমে তোমরা এটা প্লে করবে, ইউটিউবের মাধ্যমে দেখবে, তখন কিন্তু খুব সুন্দরভাবে যে ব্যাকবেঞ্চার সেও কিন্তু খুব সহজেই জিনিসটা বুঝতে পারে, পড়াটা বুঝতে পারে, অনুধাবন করতে পারে, তার ল্যাকিংসটা আস্তে আস্তে কমে আসতে পারে। এভাবে কি হয়, শিক্ষার বৈষম্যটা অনেকাংশেই আস্তে আস্তে কমে আসতে থাকে। পরবর্তী যে সুবিধা, পরবর্তী সুবিধা হচ্ছে স্কুল প্রতিষ্ঠা না করেও শিক্ষাদান করা, স্কুল একটা তৈরি করা, সেখানে স্কুলের স্ট্রাকচার তৈরি করা, স্টুডেন্ট যোগানো, স্টুডেন্টদের ইনফর্ম করা, তারা এসে পড়বে, এই ধরনের সুবিধার ক্ষেত্রে দেখা যায় স্কুল প্রতিষ্ঠা না করেও তারা অনলাইনে বিভিন্ন ধরনের লেকচার ডেলিভারি করতে পারছে এবং এই লেকচারটা সকলের কাছে পৌঁছে দিতে সক্ষম হচ্ছে। এক্ষেত্রে স্কুল প্রতিষ্ঠাটা আর ম্যান্ডেটরি থাকছে না, সকলের দুয়ারে দুয়ারে যে ডোর টু ডোর স্টুডেন্টদের কাছে নক করে তাদেরকে ইনফর্ম করা বা বিভিন্ন বিষয়গুলো তাদেরকে জানা, স্কুলে আসা ম্যান্ডেটরি করা, তাদের উপস্থিতি নিশ্চিত করা, এই সমস্ত ব্যবস্থা কিন্তু ই লার্নিং এ না হলেও চলে। তারা যে কোনো জায়গায় বসে ঘরে বসে তাদের সুবিধা মতো তারা কাজটি সুসম্পন্ন করে দিতে পারে। পরেরটা হচ্ছে সুবিধা অনুযায়ী পড়াশোনা। সুবিধা অনুযায়ী পড়াশোনা, এই সুবিধা অনুযায়ী পড়াশোনাটা হচ্ছে স্টুডেন্ট তার সুবিধা অনুযায়ী যে কোনো সময় যখন তার প্রয়োজন ঠিক সেই সময় সে তার পড়াটা সুন্দরভাবে আয়ত্ত করে নিতে পারছে। এই ক্ষেত্রে স্টুডেন্টের অনেক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে সে স্কুলে উপস্থিত নাও হতে পারে, তার কোনো সমস্যা থাকতে পারে, শারীরিক সমস্যা থাকতে পারে, অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, তার কোনো বিভিন্ন ধরনের ফাংশনে অ্যাটেন্ড করতে হতে পারে। সেক্ষেত্রে সে যদি ক্লাসটা মিস করে সেক্ষেত্রে তার পক্ষে তার জন্য কিন্তু পুনরায় সেই ক্লাসটি আবার নতুনভাবে তৈরি করাটা কিন্তু সম্ভব নয়। কিন্তু ই লার্নিং এর মাধ্যমে খুব সহজেই তার সুবিধা অনুযায়ী সে তার ক্লাসটি শেষ করে নিতে পারে। দুর্বল বিষয়ে একাধিকবার পাঠদান, এই বিষয়টি হচ্ছে একটা স্টুডেন্ট সে যখন একবার একটা লেকচার সম্পূর্ণভাবে বুঝতে না পারে তখন দেখা যায় টিচার চলে যাওয়ার পরে সেটা কিন্তু আবার পুনরায় তার পক্ষে ক্যারি করা সম্ভব না বা আন্ডারস্ট্যান্ডিং করা তার পক্ষে পুরোটা সম্ভব না। কিন্তু এই ই লার্নিং এর মাধ্যমে এই ভিডিও ক্লিপটি বারংবার চালানোর মাধ্যমে সে সম্পূর্ণ বিষয়টি যত বারবার দেখবে তত বেশিভাবে আয়ত্ত করতে পারবে এবং এই বিষয়টি সম্পর্কে সে ততটাই বেশি দক্ষতা অর্জন করতে পারবে। তাই সুবিধা অনুযায়ী একাধিকবার ৩০টি পাঠদান দেখে সে সেই বিষয়টি সম্পর্কে সুনিশ্চিত এবং পুঙ্খানুপুঙ্খ ধারণা লাভ করতে সক্ষম হবে। পরবর্তী বিষয়টি হচ্ছে আপডেট পাওয়া। আপডেট পাওয়া, আমরা সাধারণত প্রতিনিয়তই দেখি যে কম্পিউটারে বিভিন্ন ধরনের সফটওয়্যার যখন আমরা ইনস্টল করি বা আমরা যখন আমাদের ফোনে বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা যখন ইনস্টল করি সেই ক্ষেত্রে সেটা ইনস্টলের কিছুদিন পর পরই ৫ দিন ৬ দিন বা ১০ দিন ১২ দিন পর পরই সেটার একটা নতুন আপডেট চলে আসে। কারণ যে প্রতিষ্ঠানই তারা যে জিনিসটাই তৈরি করে এই বিশ্বটি তো প্রতিনিয়ত পরিবর্তনশীল এবং পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তাদের এই আপডেটটা কিন্তু অ্যাড করে দিতে হয়, অ্যাপ্লিকেশনে হোক বা সফটওয়্যারে হোক। এই কারণে আপডেটটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেই বইটা একটা স্টুডেন্টকে দেওয়া হয় পাঠ্য বইটা, সে বইটা বছরের শুরুতে দেওয়া হয় এবং বছরের শেষ পর্যন্ত তারা এই একইভাবে ওই একই বই পড়তে থাকে। কিন্তু তোমরা যখন ই লার্নিং ব্যবস্থায় এই পড়াশোনাটা করবে তখন কিন্তু কন্টিনিউয়াসলি এই আপডেটটা তোমরা পেতে পারো এবং আপডেটটা পাওয়ার মাধ্যমে তোমরা নতুন নতুন তথ্যগুলো ওই বিষয় সম্পর্কে অবগত হতে পারবে এবং জ্ঞানের ভাণ্ডারটা আরো তোমাদের এই পরিধিতে আরো বিস্তৃত হবে এবং বিস্তৃতি লাভ করে তোমাদের জ্ঞানটা সম্বন্ধে আরো সমৃদ্ধভাবে ধারণা লাভ করতে সক্ষম হবে। তাই আপডেটটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা ই লার্নিং এর মাধ্যমে পেয়ে থাকি। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডকে একত্রিত করা। তোমরা হয়তো অনেক বিষয় তোমরা ভালোভাবে বুঝতে পারছো না। তোমাদের হাতে শুধুমাত্র একটা বই থাকার কারণে তোমরা শুধুমাত্র ওই বই সম্পর্কে ধারণা লাভ করতে পারছো। কিন্তু যখনই তোমরা ই-লার্নিং এর আওতায় পড়বে, তখন তোমাদের ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করার ব্যাপক সুযোগ রয়েছে। সেখান থেকে তোমরা কয়েকটি ব্লগ, আলাদা, আলাদা ব্লগ পড়তে পারবে, ইন্টারনেটের আলাদা, আলাদা ওয়েবসাইট পড়তে পারবে এবং বিভিন্ন ধরনের বই নিয়ে তোমরা একটা সম্যক ধারণা লাভ করতে পারবে। তারপর সমস্ত ধারণাগুলোকে একত্রিত করে তোমরা একটা সামারি তৈরি করতে পারবে, যে সামারিটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে। এই ব্যবস্থাটা কিন্তু বর্তমানে যে সাধারণ যে পাঠদান ব্যবস্থা স্কুল কলেজের এর সাথে কিন্তু মিল নেই। আমরা স্কুল কলেজে যে পড়াশোনাটা করি একটা বইয়ের উপরে নির্ভর করতে হয়, একটা পাঠের উপরে নির্ভর করতে হয়, কিন্তু ই লার্নিং ব্যবস্থার মাধ্যমে এই সমগ্র বিষয়গুলো সম্পর্কে তোমরা সম্যক ধারণা লাভ করতে পারো। তোমাদের স্কিলটা অনেকাংশে ডেভেলপ হয়ে যায়। এই কারণে এর কোনো বিকল্প নেই। তাই ই লার্নিং এর সুবিধা মোটামুটি তোমাদের জীবনের ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত। এই গেল তোমাদের সুবিধা। এরপরে আমরা আসি এই ই লার্নিং বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ সমূহ। চ্যালেঞ্জ সমূহ আমরা যখনই বলি তখনই কিন্তু এসে যায় বিভিন্ন ধরনের অসুবিধা বা বিভিন্ন ধরনের অবস্ট্যাকেল গুলো, যেগুলো আমাদের ওভারকাম করে আমরা আমাদের সামনের পথগুলো চলতে পারি। তো এই ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেকাংশেই আমাদের স্ট্রাকচার বা আমাদের অবকাঠামো কিন্তু আমরা ডেভেলপ করতে সক্ষম হই না। আমরা কিন্তু প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলিও আমরা আমাদের ব্যয়ের সাথে সামঞ্জস্য করতে পারি না, বা উন্নত বিশ্বে যে সমস্ত ইকুইপমেন্ট ব্যবহার করে তাদের যে সমস্ত সিস্টেমগুলো তারা ব্যবহার করে সেটার সাথে কিন্তু আমরা অনেকাংশে কোপ আপ করতে পারি না। এর ব্যাপক কারণ রয়েছে স্ট্রাকচারাল একটা সিস্টেম, তারপরে ব্যয়ভার বহন করার যে সিস্টেম, এই সমগ্র কিছু কিন্তু আমরা করতে পারি না। তো এই জিনিসগুলো আমাদের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু তারপরেও বাংলাদেশে কিন্তু অনেকাংশে অনেক জায়গায় কিন্তু আমরা এই ই লার্নিং ব্যবস্থাটা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারছি। তার মধ্যে আমরা যে বিষয়গুলো দেখতে পাই সেটার মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রম বা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে, যেমন শিক্ষক.com। শিক্ষক.com, রবি 10 মিনিট স্কুল, ইউটিউব, ব্লগ। এছাড়াও রয়েছে জাগো অনলাইন স্কুল, ব্র্যাক ইত্যাদি। তারা তাদের কার্যক্রমগুলো ই লার্নিং এর মাধ্যমে সকলের কাছে ছড়িয়ে দিতে সক্ষম হচ্ছে। কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু 100% এর সুবিধা অর্জন করতে পারছি না। শুধুমাত্র কয়েকটা প্রতিষ্ঠান কিন্তু তারা তাদের এই ই লার্নিং গুলো বাস্তবায়ন করতে পারছে, বাদ বাকি প্রতিষ্ঠানগুলো কিন্তু পারছে না। কারণ তাদের স্ট্রাকচারটা তারা ওইভাবে ডেভেলপ করে ফেলেছে, তারা স্টুডেন্টদের খুব সহজেই সমস্ত টিচিংটা পৌঁছে দিতে পারছে, তাদের সেই ইকুইপমেন্ট গুলো রয়েছে, তাদের ব্যয়ভারের সেই সমস্ত ব্যবস্থা রয়েছে, বিধায় তারা করতে পারছে, কিন্তু সবাই কিন্তু পারছে না। এই কারণে এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এছাড়া আরেকটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস। ইন্টারনেট অ্যাক্সেস, এই ইন্টারনেট অ্যাক্সেসটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইন্টারনেটের অ্যাক্সেসটা যতদিন পর্যন্ত না সকলের দুয়ারে দুয়ারে উপস্থিত হবে, খুব কম খরচে সবাই যখন ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে, ততদিন না পর্যন্ত কিন্তু এই জিনিসটা বাস্তবায়ন হবে না। এই ইন্টারনেট অ্যাক্সেসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে কিন্তু ইন্টারনেট যে অ্যাক্সেসটা এটা কিন্তু এত বেশি বা এত ব্যাপকভাবে কিন্তু সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে যায়নি। এটাও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এছাড়া ইন্টারনেট অ্যাক্সেস, ফ্রি ইন্টারনেট জোন, অবকাঠামো
ইকুইপমেন্ট। এছাড়াও রয়েছে ফ্রি ইন্টারনেট জোনের ব্যাপার। এই ফ্রি ইন্টারনেট জোন বলতে আমরা যে বিষয়টি বুঝি বা বহির্বিশ্বে আমরা কিন্তু খুব সহজেই দেখি বড় বড় স্ট্রাকচার গুলো, যেমন ইনস্টিটিউশন, হসপিটাল, বড় বড় যে সমস্ত স্ট্রাকচার জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু তারা খুব সহজেই ফ্রি ইন্টারনেট অ্যাক্সেসটা কিন্তু সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। যে বাসায় ইন্টারনেটটি ব্যবহার করতে পারবে না, সে কিন্তু খুব সহজেই বাইরে যেয়ে বা সেই সমস্ত জায়গায় যেয়ে, কাঙ্ক্ষিত জায়গায় যেয়ে তারা কিন্তু ফ্রি ইন্টারনেট জোনের মাধ্যমে তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত কাজটি সম্পন্ন করতে পারবে। তো সেক্ষেত্রে ফ্রি ইন্টারনেট জোন কিন্তু আমরা বাংলাদেশে এতটা ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি না। তো এটাও আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এছাড়া রয়েছে অবকাঠামো। অবকাঠামো তৈরি করা, সেটার জন্য বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট প্রস্তুত করা, সেটার মধ্যে সামঞ্জস্য রক্ষা করা, সেটার ব্যয়ভার সুনিশ্চিত করা, তাকে শহরের সামনে উপস্থাপন করা, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের মধ্যে বর্তমানে একটা আমরা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে যে কোনো বিষয় সুদূর প্রসারী করতে গেলে অবশ্যই সেটাকে মানুষের মধ্যে কোপ আপ করার ক্যাপাবিলিটি তাদের সকলের মধ্যে থাকতে হবে। তাই আমরা কিন্তু বর্তমানে ঠিক এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। ই লার্নিং এর এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা খুব দ্রুতভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে প্রসেসটা, আমরা কিন্তু বর্তমানে সেই এক্সেসটা এখন পাচ্ছি। তাই এই কাজগুলো করার জন্য এর চেয়ে ভালো সময় কিন্তু আমাদের হাতে আর হয়তো আসবে কিনা এটাও বলা অনিশ্চিত। তাই বর্তমানে শুধুমাত্র এই সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে, এগুলো রেকটিফাই করে জনগণের মধ্যে সকলের সামনে ইন্টারনেটটা পরিপূর্ণভাবে ছড়িয়ে দিতে পারলেই কিন্তু এই ই লার্নিং ব্যবস্থাটা সকলের সামনে উন্মুক্ত হবে এবং সবাই কিন্তু এর মাধ্যমে ব্যাপকভাবে সুবিধাগ্রস্ত